সুমন তার বর্তমান স্ত্রী মেঘনা এবং বাচ্চাকে নিয়ে সুখেই জীবনযাপন করছিল, কিন্তু তাদের মাঝে আসে মেঘনার বন্ধু রঞ্জন। কয়েকদিন পরেই মেঘনা প্রেগনেন্ট হয়, কিন্তু সুমন তো সন্তান জন্ম দিতে অক্ষম। তাহলে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? এই কঠিন পরিস্থিতিতে মেঘনা আবারও দ্বারস্থ হয় সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রার কাছে। সেখান থেকেই গল্প এক এক সময় মোড় নেয় এক এক দিকে। পুরো ইমোশনের একটা মহল তৈরি হয়। তারপর কি হয় তা জানতে হলে থাকুন আজকের এক্সপ্লেনেশনের সাথে। তাহলে আর কথা না বাড়িয়ে আজও অর্ধাঙ্গিনী মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা কাপড়ের দোকানে শুভ্রা এবং মেঘনার আবারও দেখা হওয়ার মধ্য দিয়ে। যারা অর্ধাঙ্গিনী দেখেননি তাদেরকে বলে রাখি, এই শুভ্রা এবং মেঘনা সুমন চ্যাটার্জির প্রাক্তন এবং বর্তমান স্ত্রী। প্রথম পার্টে শুভ্রার সাথে সুমনের ডিভোর্স হয়ে যাওয়ার পর ঘটনাক্রমে মেঘনার সাথে তার বিয়ে হয়। তবে মেঘনা ছিল মুসলিম পরিবারের মেয়ে, তাই সুমনের ফ্যামিলি মেঘনাকে মেনে নেয় না। হঠাৎ করে একদিন সুমন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে মেঘনাকে শুভ্রার কাছে আসতে হয় অনেক কিছুর জন্যই। পরবর্তীতে মেঘনা প্রেগন্যান্ট হয়। তবে সুমন যে কখনো বাবা হতে পারবে না, এই ব্লেমটা বারবার শুভ্রার উপর দেওয়াতেই ডিভোর্সটা হয়েছিল। আর মেঘনাও প্রেগন্যান্ট অবস্থায় আগের হাজব্যান্ড হারায়, অর্থাৎ মারা যায়। সুমন সব জেনেও মেঘনাকে বিয়ে করে। সুমন অসুস্থতা থেকে সুস্থ হয়, তাদের ঘরে একটা মেয়ে হয়। এরপর 3 জনের পরিবার দিয়ে প্রথম পার্টটা শেষ হয়েছিল। তাহলে পুরোপুরি এবার দ্বিতীয় পার্ট শুরু করা যাক। কাপড়ের দোকানে দুজন একই শাড়ি পছন্দ করে, তবে সেই শাড়িটা শেষমেশ মেঘনাই কেনে। এখানে শুভ্রা মেঘনাকে অন্য একটা ছেলের সাথে দেখে অবাকই হয়। শপিং শেষ হলে মেঘনা বাড়ি ফিরলে দেখা যায় সুমনের ছোট ভাই সুকান্তের জন্যই এই বিয়ের শপিংটা করছিল। অবশেষে সুকান্ত বিয়ে করতে চলেছে। মেঘনা তার কেনা শাড়ি সবাইকে দেখালে সবাই অনেক খুশি হয়। তখন মেঘনা বলে এই শাড়িটা তার বন্ধু রঞ্জন কিনে দিয়েছে, তাও ম্যারেজ অ্যানিভার্সারির 30% ডিসকাউন্টে। এটা শুনে সুমনের মুখ কালো হয়ে যায়। মেঘনা সেখানে আরও বলে তার ইন্ডিয়ায় একমাত্র বন্ধু রঞ্জন, তার পক্ষ থেকে বিয়েতে শুধু সেই থাকবে। যদি এই বিয়েটা বাংলাদেশে হতো না, তাহলে দেখতে কতজন আসত। হ্যাঁ, মেঘনা আসলে বাংলাদেশেরই মেয়ে। ওদিকে শুভ্রা মধুজা নামে একজনের সাথে বসে আজকের ঘটে যাওয়া ঘটনা শেয়ার করলে মধুজা তাকে বলে শাড়িটা তো তুমি নিলেও পারতে। তারা তখন রঞ্জনকে নিয়েও কথা তোলে, বলে রঞ্জনকে এখন মেঘনার সাথে দেখবে আর সুমন জ্বলবে। সেদিনই খাবার টেবিলে সুকান্ত বলে সে মেজ বৌদি অর্থাৎ শুভ্রাকে বিয়েতে ইনভাইট করবে। এ নিয়ে সবার মতামত চাইলে অনেকক্ষণ ধরেই সবাই চুপচাপ থাকে। একসময় মা বলে ফোনে ইনভাইট না করে সরাসরি গিয়েই করবে। সুকান্ত সেদিনই শুভ্রার বাসায় আসে। শুভ্রা সুকান্তকে দেখে অনেক খুশি হয়। তখন জানতে পারে সুকান্ত বিয়ে করতে চলেছে। তখন শুভ্রা আরও খুশি হয়। শুভ্রা বিয়ের পাত্রী কে তা জানতে চাইলে সুকান্ত জানায় একবার দিল্লি থেকে ফেরার পথে ফ্লাইট ডিলে হয়েছিল। আবহাওয়াটা বেশ বৈরী ছিল। সেখানে এয়ার হোস্টেজ বিভিন্ন কিছুতে সাহায্য করতে আসলে তার সাথে একটা রিলেশন হয়ে যায়। তার নাম পায়েল। এসব শুনে শুভ্রা খুশিই হয়। এরপর সুকান্ত তার বিয়েতে শুভ্রাকে আসতে বললে শুভ্রা প্রথমে না করে, তবে পরে যেতে রাজি হয়। তখন সুকান্ত মাকে ফোন করে শুভ্রার সাথে কথা বলার জন্য ধরিয়ে দেয়। শুভ্রাকে সুমনের পরিবারের সবাই অনেক পছন্দ করত। তারা কখনোই চাইছিল না যে ডিভোর্সটা হোক, তবে হয়ে যায়। রাতে সুমন মেঘনাকে বলে শুভ্রার বিয়েতে আসা নিয়ে যদি তোমার আপত্তি থাকে তাহলে জানিয়ে দাও, তাহলে আমি নিষেধ করে দেব। মেঘনা জানাই তার কোনো সমস্যা নেই। সুমনও বলে তাহলে পরিচয় করিয়ে দেব। এখানে মেঘনা যে বন্ধুর থেকে শাড়ি নিয়েছে এই বিষয়টা নিয়ে সুমন বিরক্তি প্রকাশ করে, কিন্তু মেঘনা বলে সে তো শুধু বন্ধুই। এবার চলে আসে বিয়ের দিন। শুভ্রা বিয়ে বাড়িতে আসলে অনেক কিছুই তার মনে পড়ে। সুকান্ত এবং পায়েলের শুভ দৃষ্টিতে শুভ্রা এবং মেঘনার বেশি দৃষ্টি হয়। দুজন একে অন্যের দিকে শুধু তাকিয়ে থাকে। এরপর শুভ্রা মায়ের সাথে দেখা করার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলে সুমনের সাথে তার দেখা হয়। অনেক দিন পর তাদের দেখা, কিন্তু খুব একটা কথা হয় না। সুমন বলে মায়ের সাথে দেখা করতে যাচ্ছ তো, উপরে আছে। শুভ্রা উপরে উঠে তার পুরনো ঘরটা দেখতে পায়। যেখানে আগে তার আর সুমনের ছবি ছিল, সেখানে মেঘনার এবং সুমনের ছবি রয়েছে। শুভ্রা মায়ের কাছে আসলে মা অনেক খুশি হয়। শুভ্রা তখন মাকে বিয়ে দেখতে যেতে বললে মা জানায় তার এখন অনেক বয়স হয়ে গেছে, যদি তুমি এই বাড়িতে থাকতে তাহলে বিয়েটা দেখতাম। শুভ্রা মায়ের সাথে দেখা করে আবারও নিচে আসে। এর মধ্যে রঞ্জনও চলে আসে বিয়ে বাড়িতে। রঞ্জন আসলে মেঘনা শুধু রঞ্জনের সাথেই থাকে। মেঘনা রঞ্জনকে তার হাজব্যান্ড সুমনের সাথে পরিচয় করিয়ে দেয়।
সুমন তখন মেঘনাকে শুভ্রার সাথে পরিচয় করাতে নিয়ে আসে। দুজন যে আগে থেকেই পরিচিত তা সুমন জানে না। সুমন অসুস্থ থাকার সময় শুভ্রা অনেক হেল্প করেছিল, আর এই হেল্পের কথা মেঘনা যেন সুমনকে না জানাই সেইটা শুভ্রাই বারণ করেছিল। বিয়ের প্রোগ্রাম চলাকালীন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে মেঘনা। যেহেতু সুমনের এক পা এখনো স্ট্যাবল ছিল না, তাই সেই মুহূর্তে রঞ্জনই মেঘনাকে ধরে। এরপর মেঘনাকে ধরে নিয়ে আসা হয় একটা রুমে। রঞ্জনও তাদের রুমে থাকায় সুমন বিরক্ত বোধ করে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকে শুভ্রাও। একটু পরেই বাড়ির এক বয়স্ক লোক মেঘনার হাত দেখে বলে, ভয়ের কারণ নেই, আবারও খুশির খবর রয়েছে, মেঘনা তো মা হতে চলেছে। এই কথা শুনে সুমন এবং মেঘনা একে অপরের দিকে শুধু তাকিয়েই থাকে। সুমনের মেডিকেল রিপোর্ট হচ্ছে সে কখনো বাবা হতে পারবে না। তবে সুমন এসব জেনেও শুভ্রাকেই দোষারোপ করে এসেছে। এখন আবার বাচ্চা কোথা থেকে এলো? সুমন যে বাবা হতে পারবে না সেই রিপোর্ট শুভ্রা মেঘনাকেও দেখিয়েছিল, যেটা আমরা প্রথম পার্টে দেখেছি। তাই মেঘনাও শুভ্রার দিকে তাকিয়ে থাকে। এখানে সবাই যেন বিস্মিত হয়ে যায়। এই বিস্মিত অবস্থায় বিয়ে শেষ করে সুকান্ত এবং নতুন বউকে বিদায় জানিয়ে চলে যায় শুভ্রা। রাতে সুমন মেঘনাকে জিজ্ঞেস করে, তোমার পিরিয়ড কতদিন থেকে হচ্ছে না? মেঘনা জানায় 2 মাস। এইটা শুনে সুমন বলে, এটা আমাকে আগে জানাবে না? সবকিছুর তো একটা প্ল্যানিং লাগে। মেঘনা বলে, সবকিছু তো প্ল্যানিং দিয়ে হয় না, তোমার আমার বিয়েটাই দেখো না, হুট করেই কিন্তু হয়েছিল। বাইরে বড় বৌদি তার হাজব্যান্ডকে বলে, তাহলে তো শুভ্রারই সমস্যা ছিল। তবে সুমনের বড় ভাই সুমনের বিস্মিত চেহারা দেখে ব্যাপারটা এত সহজভাবে নেয় না। ওদিকে সুমন মেঘনাকে বলে, কাল এক লেকচারের জন্য আমি দিল্লিতে যাব, তুমি ডাক্তার দেখিয়ে একটু কনফার্ম হয়ে নিও। মেঘনা তখন বলে, বাচ্চা আসছে দেখে কি তুমি খুশি না? সুমন কিন্তু জানে যে সে বাচ্চা দিতে অক্ষম, তাই চিন্তিত হয়ে কোনো কথা না বলেই অন্য পাশ হয়ে চলে যায়। পরের দিন সকালে মেঘনা প্রেগন্যান্সি কিট দিয়ে চেক করলে দেখে সত্যিই পজিটিভ। তাই ব্যাপারটা আগে রঞ্জনকে ফোন করে জানায়। তাহলে কি এই বাচ্চার বাবা রঞ্জন? মেঘনা এরপর প্রেগন্যান্সি কিটটা সুমনকে দেখায়। সুমন তাকে ভালোভাবেই বলে যে, আমি নিশ্চিত কোথাও একটা ভুল হচ্ছে, আমি কিছুতে এটা মেনে নিতে পারছি না, প্লিজ আমার সাথে এমনটা করো না। মেঘনা তখন কিছুটা অবাক হয়ে বলে, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না সুমন। সুমন এবার বলে, আমি কি বলছি সেটা তোমার বন্ধুকে গিয়ে বলো। এইটা বলেই সুমন দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন বেলকনি থেকে অপলক দৃষ্টিতে তা দেখে মেঘনা। এরপরে মেঘনা দেখা করে রঞ্জনের সাথে। রঞ্জন প্রেগন্যান্সির ব্যাপার নিয়ে মেঘনাকে বলে, আমরা তো সাবধানেই ছিলাম, এমনটা তো হওয়ার কথা নয়। এটা সুমন যে নয় সেই বিষয়ে কি তুই নিশ্চিত? মেঘনা বলে, হ্যাঁ আমি নিশ্চিত, প্রমাণও আছে, কারণ সুমন কখনো বাবা হতে পারবে না। আর টিকলি আমার এবং আমার মৃত হাজবেন্ড মাসুদের সন্তান। কিন্তু সুমন যে বাবা হতে পারবে না সেটা বিয়ের আগে আমাকে জানায়নি। আমি শুভ্রার কাছ থেকে প্রমাণ সহ সেটা জানতে পেরেছি। রঞ্জন এইসব শুনে বলে, তোর আর আমার সম্পর্কটাকে লুকিয়ে এই প্রেগন্যান্সি রাখা কোনোভাবেই সম্ভব নয়, তাই তুই অ্যাবর্শনটা করিয়ে নে। এই কথা শুনেই মেঘনা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে তাকে বলে, তুই তো কোনোদিনই দায়িত্ব নিতে চাসনি। এইটা বলেই গাড়ি থেকে নেমে যায়। এরপর মেঘনা আসে শুভ্রার বাড়িতে। এভাবে মেঘনার উপস্থিতি দেখে শুভ্রার মনে পড়ে, এভাবেই একদিন অসহায় অবস্থায় মেঘনাকে তার কাছে এনেছিল সুকান্ত। হঠাৎ করে মেঘনাকে এখানে দেখে শুভ্রা জিজ্ঞেস করে, আবার কি হয়েছে, এখানে এসেছ কেন? মেঘনা বলে, খুব বিপদে না পড়ে তোমার কাছে আসতাম না দিদি। শুভ্রা তখন তাকে ভেতরে বসতে বলে। মেঘনা এসে বলে, এই অনাগত বাচ্চাটা আসলে তার আর রঞ্জনের, তাই প্লিজ আমাকে হেল্প করো। এইটা শুনে শুভ্রা বলে, তোমার বরের তো অভ্যাস আছে অন্যের সন্তানকে ভালোবেসে বড় করা আর নিজের বলে চালিয়ে দেওয়া, যাতে করে ওর পুরুষত্বহীনতার কথা কেউই জানতে না পারে। সুমন যদি মেনেও নেয় যে এটা ওর সন্তান, তাহলে তুমি কি করবে? মেঘনা বলে, জীবনের শুরুতেই সুমন আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি তো তাকে মিথ্যা বলে ঠকাতে পারবো না। রঞ্জনকে আড়াল করলে আমি নিজেকেই অপমান করব, আর সুমন কিছুতেই এটা মেনে নেবে না। এখন আরও এই ব্যাপারটা নিয়ে কেমন যেন করছে। শুভ্রা এবার বলে, তোমাদের এই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কেন ঢুকব? আগেরবার সুমন কোমায় ছিল বলে আমি তোমাকে সাহায্য করেছি, দয়া করে আমার শান্তি আর সময় নষ্ট করো না। তখন মেঘনা বলে, রঞ্জনের সাথে ঘনিষ্ঠতা হওয়ার পেছনে অনেকটা তুমিই দায়ী। তুমি সুমনের বাবা হতে না পারার রিপোর্টটা আমাকে দেখানোর পর থেকে আমি তাকে সমীহ করে চলতে থাকি, আর তুমি ওই বাড়ি থেকে চলে যাওয়ার পরেও সবাই তোমাকে নিয়েই বেশি বলে, যা রঞ্জনের দিকে ঝুঁকে পড়ার অন্য আরেকটা কারণ। শুভ্রা বলে, আমাকে দোষ দিও না, যদি সেই রিপোর্টটা না দিতাম তাহলে জানতেও পারতে না বাচ্চার বাবাটা আসলে কে। মেঘনা এবার শুভ্রাকে বলে, সে যেন রঞ্জনকে একটু বোঝায়, রঞ্জন কোনো দায়িত্বই নিতে চাচ্ছে না,
কিন্তু শুভ্রা আর এসবের ভেতরে ঢুকতে রাজি নয়। তাই নিরুপায় হয়ে শুভ্রার বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে মেঘনা। বাইরে আসতেই দেখে রঞ্জন সেখানে অপেক্ষা করছে। অন্যদিকে একদিন পরে ফিরবে বলেও রাতে ফেরে না সুমন। বাড়ি ফিরতেই তিতলি বলে, মা বন্ধুর বাড়ি গেছে। অনেক রাত হওয়ার পরও না আসাই সুমনের টেনশন বেড়ে যায়। তাই সুকান্তের সাথে কথা বলার জন্য সুকান্তকে ঘর থেকে ছাদে নিয়ে আসে। এরপর বলে, রঞ্জনের সাথে মেঘনার নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক রয়েছে, বাচ্চাটাও রঞ্জনের। এমন সময় তারা ছাদ থেকে দেখে যে রঞ্জন মেঘনাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। এতে সুমনের সন্দেহ এবার শতভাগ নিশ্চিত বিশ্বাসে পরিণত হয়। মেঘনা তাই ঘরে প্রবেশ করতেই সুমন সরাসরি বলে, আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, তাই সোজাসুজিই বলছি, তুমি আমাকে ঠকাচ্ছ। তোমার গর্ভের এই সন্তান যে আমার নয়, এটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। মেঘনা তখন বলে, টিকলিও যে তোমার নয় সেটাও তো কেউ জানে না। এই কথা শুনে সুমন বলে, ব্ল্যাকমেইল করতে চাচ্ছ? অন্যের বাচ্চা আমার ঘাড়ে চাপিয়ে দেবে? মেঘনা বলে, তুমি কিভাবে নিশ্চিত হলে যে এই বাচ্চা তোমার নয়? সুমন তখন জানায়, আমি জানি, সেজন্যই বলছি। এত রাতে কেন ফিরলে? থেকে যেতে পারতে তোমার বন্ধুর বাড়িতে। মেঘনা বলে, আমার আর মুখ খুলিও না। একজন সদ্য বিধবা অন্তঃসত্ত্বা মহিলাকে ঠকিয়ে তুমি নিজের জীবন গুছিয়েছ। ক্ষমতা তো নেই তোমার, 6 বছরেও তো বাবা হতে পারোনি, আর কখনো পারবেও না। মেঘনার এই কথাতে সুমন বলে, তাহলে স্বীকার করলে তো যে বাচ্চাটা আমার নয়, রঞ্জনের? শোনো, যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে অ্যাবর্শন করাবে। এমন সময় বারবার রঞ্জনের ফোন বেজেই চলছিল। মেঘনা বেশ চিন্তাতেই পড়ে যায়। সে অ্যাবর্শন করাতে চায় না। পরের দিন সকালে শুভ্রার স্কুলে গিয়ে হাজির হয় সুকান্ত। এসে শুভ্রাকে বলে, মেজদা মেঘনার উপরে সন্দেহ করে কাল রাতে প্রচণ্ড ঝামেলা করেছে, আর মেঘনা রেগে সকালে টিকলিকে নিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। শুভ্রা বলে, আমি জানি সমস্যাটা আসলে কি। মেঘনা কাল রাতে আমার বাড়িতে এসেছিল। সুকান্ত শুভ্রাকে এই ব্যাপারে হেল্প করতে বললে শুভ্রা বলে, এটা স্কুল, বাড়িতে চলো, তারপর দেখছি। এদিকে মেঘনা যায় ডাক্তার সেনকে দেখাতে। ডাক্তার সবকিছু শুনে বলেন, এটা প্রেগন্যান্সি নয়, তোমার বাঁদিকের ওভারিতে একটা বড় টিউমার হয়েছে। সেটার জন্যই হয়তো প্রেগন্যান্সি কিটে পজিটিভ দেখিয়েছে, আর পিরিয়ডও বন্ধ রয়েছে। টিউমারটা অপারেশন করে বের করে দেব, তবে তার আগেই কয়েকটা রক্ত পরীক্ষা করতে দিয়েছি। 3 দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে। যেদিন রিপোর্ট নিতে আসবে সেদিন খালি পেটে আসবে। যদি আরও কোনো পরীক্ষা করতে হয় তাহলে করিয়ে নেবে। প্রেগন্যান্সি যে ছিল না এটা জানতে পেরে মেঘনার বুকের ভেতর থেকে যেন একটা বড় পাথর নেমে যায়। এদিকে বাড়িতে সবাই চিন্তায় পড়ে যায় মেঘনা কোথায় গেল। ফোন করলেও মেঘনা কল রিসিভ করে না, তবে মা এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। এদিকে সুমন যায় টিকলিকে স্কুল থেকে নিয়ে আসতে। তখনই মেঘনা এসে টিকলিকে টেনে নিয়ে চলে যেতে থাকে। তখন সুমন বলে, এসব কি করছো? কাল যা বলেছি রাগের মাথায় বলেছি, তার জন্য কি টিকলিকে আমার কাছ থেকে সরিয়ে নেবে? তোমরা দুজনে যা করছো করো, টিকলি আমার সঙ্গেই যাবে। মেঘনা বলে, টিকলি কোথাও যাবে না। তখন মেঘনার সাথে রঞ্জনও ছিল। রাস্তায় এরকম সিন ক্রিয়েট চলতে থাকলে সবাই তা দেখে মজা নেয়। মেঘনা রঞ্জনকে বলে টিকলিকে গাড়িতে তুলতে, আর রঞ্জন সেইটাই করে। সিন এবার চলে আসে সুকান্তের দিকে। ইতিমধ্যে মেঘনা ফোন করে টিউমারের কথা জানায় সুকান্তকে। সুকান্ত টিউমারের ব্যাপারে শুভ্রাকে জানালে শুভ্রা বলে, সুমন কি এটা জেনেছে? সুকান্ত বলে, জানি না, কিন্তু জেনে থাকলেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। ওর কাছে এখন সবচেয়ে বড় টিউমারের নাম হলো রঞ্জন। শেষমেশ কিছুই হলো না, শুধু হাটের মাঝে হাড়িটা ভেঙে গেল। অথচ দেখো হাড়ির ভেতরে কিছুই ছিল না। মেঘনা ফোন করায় ওর কাছে গিয়েছিলাম। একটা গেস্ট হাউসে উঠেছে। টিকলিটা কেমন ঘাবড়ে আছে। আজকে আমার সাথে ঠিকঠাক কথাও বলল না, যেন আমাকে চেনেই না। মেঘনাও কাউকে কিছু বলতে বারণ করে দিয়েছে, কিন্তু আমি তোমাকে না বলে কি করে থাকি? এখন তুমিই কিছু উপায় বের করো। শুভ্রা বলে, আমি কি আর উপায় বলবো? সুকান্ত তখন নিজেই সুমন সাজে, আর শুভ্রা তো স্কুল টিচার। শুভ্রা এই ঘটনা নিয়ে কি বলতো সেইটা বলতে বলে। এই যে স্বামী স্ত্রীর ভেতরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, যার প্রভাব এসে পড়ে বাচ্চাদের উপরে। শুভ্রা এসব বলতে গিয়ে একদম সিরিয়াস হয়ে যায়। এমনটা দেখে সুকান্ত শুভ্রাকে আবার থামিয়ে দেয়। ওদিকে মেঘনা রঞ্জনকে বলে, আমার জন্য তোকে আর কোনো ঝামেলা পেতে হবে না। তখন রঞ্জন জানায়, তুই চাইলে কিন্তু আমার বাসাতে থাকতে পারিস। মেঘনা বলে, যখন সাহস দেখানোর দরকার ছিল তখন তো পারিসনি, তাই আমি আর তোর হতেও পারলাম না। ঠিক তখনই শুভ্রা আসে মেঘনার কাছে। এসে বলে, তোমাদের জন্য এখানে আমি আসিনি, এসেছি টিকলির জন্য। তোমাদের কারণে ও কেমন সাফার করছে বলো তো। চটপট ব্যাগপত্র গুছিয়ে আমার সাথে চলো। মেঘনা বলে, এত অপমানের পর সুমনের বাড়িতে আমি আর ফিরব না দিদি। শুভ্রা বলে, সুমনের বাড়িতে যেতে কে বলেছে? আমার দোতলার ভাড়াটিয়াটা চলে গেছে, তুমি টিকলিকে নিয়ে ওখানেই চলো।
মেঘনা এবার আর না করে না। এদিকে মেঘনা যে প্রেগনেন্ট নয়, আবার রঞ্জনের সাথে সম্পর্কও আছে, সেইটা পরিবারের সবাই জেনে যায়। এমনকি সবাই ভেবেই নেয় যে মেঘনা রঞ্জনের বাড়িতেই উঠেছে। এদিকে মেঘনা যে এখন শুভ্রার বাড়িতে আছে তা সুকান্তকে দিয়ে শুধুমাত্র মাকে বলায়। এতে করে মা আশ্বস্ত হয় এই ভেবে যে টিকলি ভালো জায়গাতেই আছে। রাতে খাবার টেবিলে মেঘনা কিছু না খেয়ে শুভ্রাকে বলে, তুমি ঠিকই বলেছিলে দিদি, আমি প্রথম দিন থেকেই ইউজড হয়েছি। ঢাকাতে আমার গানের কিনা প্রেমে পড়েছিল, কিন্তু এই 6 বছরে আমার কাছ থেকে কখনো গান শোনেনি। আমি এতগুলো বছর শুধু তোমার শূন্যতাটা পূরণ করার জন্য ছিলাম। ও আসলে তোমার সিস্টেমটাকে ওর মন থেকে বের করতেই পারেনি। এসব কথা শুনে শুভ্রা বলে, শুধু আমাকে সাকসেসফুলি বাড়ি থেকে বের করতে পেরেছিল। মেঘনা এরপর বলে, কালকে আমার সাথে একবার ডাক্তারের কাছে যাবে দিদি? শুভ্রা বলে, হ্যাঁ যাব। এদিকে সুমন আসে রঞ্জনের অফিসে। রঞ্জন একজন উকিল। সুমন এসে বলে, তোমাদের দুজনের ইকুয়েশন আমি বুঝতে চাইছি না। শুধু তুমি তোমার মেয়েকে বলো আমার টিকলিকে আমার কাছে যেন ফিরিয়ে দেয়। এটা ইল্লিগাল হয়ে যাচ্ছে না? পরের দিন মেঘনা শুভ্রার সাথে ডাক্তারের কাছে আসলে ডাক্তার ব্লাড রিপোর্টগুলোর বেসিসে মেঘনাকে সিটি গাইডেড এইচপি করতে পাঠায়। মেঘনা চলে গেলে ডাক্তার শুভ্রাকে বলেন, রিপোর্টটা একদমই ভালো আসেনি। কনফার্ম হওয়ার জন্য একটা টেস্ট করা দরকার, তাই সিটি স্ক্যান করাতেই পাঠিয়েছে। রিপোর্ট আসলেই কনফার্ম হব। শুভ্রা তখন জিজ্ঞেস করে, কিসের কনফার্ম? ডাক্তার বলেন, বায়োপসি। রিপোর্ট আসতে 5 থেকে 6 দিন লাগবে। বায়োপসির কথা শুনে শুভ্রা বিব্রত বোধ করে। এদিকে সুমনের মা সুমনকে বলে, এবার ইগোটা ছেড়ে দিয়ে একবার মেঘনার কাছে গিয়ে তাকে গিয়ে নিয়ে আয়। মায়ের এই কথাতে সুমন বলে, তুমি কি বলতে চাচ্ছ? এখানে থাকার জন্য ওকে আমি যা খুশি তাই করতে দেই? তখনই সেখানে সুকান্ত এসে মা এবং সুমনকে বলে, মেঘনার ব্লাড রিপোর্টটা ভালো আসেনি, টিস্যু বায়োপসিতে গেছে। ডাক্তার বলছেন অবস্থা ভালো ঠিকছে না। এতদিন সুমন জানত মেঘনা প্রেগনেন্ট, কিন্তু আজকেই জানতে পারে যে মেঘনা অসুস্থ। তাই মুহূর্তেই সুমনের মনোভাব বদলে যায়। ওদিকে মেঘনা শুভ্রাকে বলে, তুমি মানুষটা ভীষণ অদ্ভুত দিদি, বাইরে থেকে এতটা শক্ত অথচ ভিতরটা তুলার মতো নরম। শুভ্রা বলে, তুলা কিন্তু চোখের জলে ভিজে ভেতরে ভেতরে দ্বিগুণ ভারী হয়ে যায়। মেঘনা এরপর বলে, সুমনের সাথে লড়াইটা তুমি জিতে গিয়েছিলে একা ছিলে বলে, আমি তো ফেঁসে গেছি বাচ্চাটার জন্য। শুভ্রা বলে, সেজন্যই তো বলছি, যা ডিসিশন নিবি ভেবে চিনতে নে। বাচ্চাটার কথাও তোর ভাবতে হবে। টিকলি তো জানে না যে সুমন ওর বায়োলজিক্যাল বাবা নয়। সেই সময় সুমন বারবার মেঘনাকে ফোন করেই যাচ্ছিল, যা দেখে শুভ্রা মেঘনাকে ফোনটা রিসিভ করতে বলে। ফোন না রিসিভ করলে এভাবে কল করতেই থাকবে। মেঘনা ফোন রিসিভ করে স্পিকারেই রাখে। ফোন রিসিভ করতেই সুমন জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? মেঘনা বলে, বন্ধুর বাড়িতে আছি। এতে সুমন ধরে নেয় রঞ্জনের বাড়িতে। তারপরও বলে, তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নাও, আমি তোমাকে নিয়ে আসতে যাচ্ছি। আমি হাত জোর করে বলছি, প্লিজ ফিরে এসো, আমি আর একা থাকতে পারছি না। মেঘনা বলে, আগেরবার ডিভোর্সের পর তো তুমি 2-3 বছর একা ছিলে। সুমন বলে, তুমি কেন নিজের সাথে শুভ্রার তুলনা করছো? তুমি কি চেনো ওকে? আমার আর শুভ্রার সম্পর্কটা একটা মিক্স ম্যাচ ছিল। শুভ্রার সাথে আমার ভীষণ ঠান্ডা সম্পর্ক। সুমন এসব বলতে থাকলে মেঘনা স্পিকার বন্ধ করার চেষ্টা করে, কারণ শুভ্রা এসব শুনে কষ্ট পাচ্ছিল। একসময় শুভ্রা স্পিকার অফ করে মেঘনার কানে ফোন ধরে। তখন মেঘনা সুমনকে বলে, আমি আর কোনোদিনই ফিরব না। এইটা বলেই ফোন কেটে দেয়। মেঘনা এরপর ফোনটা স্পিকারে রাখার জন্য শুভ্রার কাছে ক্ষমা চায়। শুভ্রা বলে, যে অফিসে এখন তুই চাকরি করিস সেখানকার আমি এক্স এমপ্লয়ি। তোর যে ভোগান্তিটা এখন হচ্ছে এটা তোর মাইনে, আর আমার যে এই অপমান অস্বস্তি এটা আমার পেনশন। পরের দিন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেন, দেখুন রিপোর্ট একদমই ভালো নয়, আর সেইটা পেশেন্টকে জানানো আমার কর্তব্য। মেঘনার গ্রেড 4 ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে গেছে। ক্যান্সারের কথা শুনে মেঘনা সহ শুভ্রা একদমই স্তম্ভিত হয়ে পড়ে। এমন অবস্থায় মেঘনা জিজ্ঞেস করে, আর কতটা সময় আছে? ডাক্তার জানায়, 3 থেকে 5 মাস, আর এর কোনো ট্রিটমেন্টও নেই। মেঘনার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। শুভ্রাও কেমন অশ্রুসিক্ত চোখে মেঘনার দিকে তাকিয়ে থাকে। এরপর জিজ্ঞেস করে, কোনোই কি ট্রিটমেন্ট নেই? ডাক্তার জানান, ট্রিটমেন্ট নিলেও বড়জোর 1 মাস বাঁচবে। আপনারা বললে ট্রিটমেন্ট প্রসেসিং শুরু করব। তখন মেঘনা বলে, সে কোনো ট্রিটমেন্ট করাতে চায় না। এরপর রঞ্জনকে সবকিছু জানিয়ে মেঘনাকে শুভ্রা নিজের বাড়িতে নিয়ে যায়। রঞ্জন ও মেঘনার এমন জটিল অবস্থা শুনে ইমোশনাল হয়ে যায়। বাড়ি এসেই মেয়ে টিকলিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে মেঘনা। এমনটা দেখে শুভ্রা এবং মধুজারও ইমোশনাল হয়। মেঘনার ক্যান্সারের খবর আগে সুকান্তকে জানানো হলে সুকান্ত প্রথমে সুমনকে জানায়, তারপর পুরো পরিবারকে বলে। খবরটা শুনে সবাই ইমোশনাল হয়। মেঘনা এরপর কাঁদতে কাঁদতে শুভ্রাকে বলে, আমার বাচ্চাটার দায়িত্ব নেবে দিদি, আমার মেয়েটাকে বাঁচাও।
তোমার মতো শিক্ষা আচার ব্যবহারে ওকে মানুষ করে দিও একটু। শুভ্রা কি বলবে কিছুই বুঝতে পারছিল না। মেঘনা তখন আবার বলে, আমি এভাবে টিকলিকে তোমার উপর চাপিয়ে মরতে চাই না দিদি। তোমাদের স্কুলে তো অনাথদের জন্য থাকার ব্যবস্থা আছে তাই না? সেখানে একটু আমার মেয়েটাকে থাকার ব্যবস্থা করে দিও। এই কথা শুনে শুভ্রা ইমোশনাল হয়। ঘর থেকে যাওয়ার আগে বলে, আমি চেষ্টা করব, তুই এখন রেস্ট নে। ওদিকে সুমন রঞ্জনের অফিসে গিয়ে বলে, আমি মেঘনার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে চাই, কিন্তু সেটা তোমার থ্রুতে। প্লিজ তুমি না করো না। আর মেঘনাকে এটা জানিও না, তাহলেও নিতে চাইবে না। আর তুমি টিকলিকে যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে সুঝিয়ে আমার কাছে একটু নিয়ে এসো। মেঘনা না থাকলে টিকলি একা থাকবে কি করে? আমি জানি তুমি আছো, কিন্তু টিকলিকে আমার মতো তো আর কেউ ভালোবাসতে পারবে না। ওদিকে সুকান্তকে তার মা বলে গাড়ি বের করতে, একটা জায়গায় যেতে চায়। সুকান্তও যেতে চাইলে মা তাকে নিতে চায় না। এদিকে মেঘনা রঞ্জনের কাছে এসে বলে, সুমনকে আমি একদমই বিশ্বাস করি না। ও লিগালি কোনো অ্যাকশন নেওয়ার আগে আমার ওকে আটকাতে হবে। আমি কোনোভাবেই টিকলিকে সুমনের হাতে ফেলতে চাই না। রঞ্জন বলে, সেটা তো লিগালি থামানো যাবে না, বাবা তো মেয়ের কাস্টাডি পাবেই। মেঘনা বলে, তোকে তো বারবার বলেছি সুমন টিকলির বাবা নয়। রঞ্জন বলে, সেটা তো তোর প্রমাণ করতে হবে। মেঘনা এবার বলে, তাহলে তাই কর না, নাকি প্রতিবারের মতো এটাও তুই পারবি না? ওদিকে সুমনের মা শুভ্রার স্কুলে এসে শুভ্রাকে বলে, টিকলিকে সুমনের কাছে পাঠিয়ে দাও। সুমন প্রচণ্ড ভেঙে পড়েছে। শুভ্রা বলে, আপনি যদি আমার কাছে সুমনের হয়ে ওকালতি করতে এখানে আসেন তবে সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর টিকলির গার্ডিয়ান তো আমি না, মেঘনা। তো আজকেও সুমন টিকলিকে নিতে স্কুলে আসে। মেঘনা এসে বাধা দেয়। তখন রঞ্জন তাদেরকে বলে, এখানে মেয়ের সামনে তোমরা আর কিছু বলো না, টিকলি কিন্তু সবকিছুই দেখছে। গাড়ির ভেতরে গিয়ে কথা বলো। দুজন গাড়ির ভেতরে কথা বলতে গেলে রঞ্জন টিকলিকে আইসক্রিম খাওয়াতে আসে। গাড়িতে বসে মেঘনা বলে, আমি টিকলির কাস্টাডি এমন কারো হাতে দেব না যে তাকে জন্মের আগে থেকে ইউজ করছে। এই কথা শুনে সুমন বলে, তুমি এটা কি বলছো? আমি কি টিকলিকে ভালোবাসি না? মেঘনা বলে, হ্যাঁ ভালোবাসো। স্পোর্টসম্যানদের হাতে ট্রফির মতো তুমি ওকে ভালোবেসেছ। সুমন চ্যাটার্জিও যে বাবা হতে পারে তা টিকলিকে দিয়েই দুনিয়ার লোককে জানিয়েছ। তুমি নিজেকে এতটাই ভালোবাসো যে আমার আর আমার মেয়েকে ব্যবহার করতেও তোমার আটকায়নি। এবার সুমন বলে, আমি জানি রঞ্জনই তোমার মাথায় এসব ঢোকাচ্ছে। মেঘনা বলে, রঞ্জন আমার বহু বছরের প্রেমিক আর এখন আমার উকিলও। ও তোমার সাথে যোগাযোগ করে সবটা বুঝে নেবে, কিন্তু তুমি ভুলেও টিকলির দিকে হাত বাড়িও না। তোমার মেডিকেল রিপোর্ট তো ছেড়েই দাও। দরকার হলে আমি টিকলির ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দেব যে তুমি ওর বাবা নও। সুমন বাড়ি এসে পরিবারের সবাইকে বলে, আজকে আমি টিকলির কাস্টাডি ছেড়ে দিয়ে এসেছি। এসব আইনি ঝামেলা করে আর কি লাভ? কিন্তু সুমন ভেতরে ভেতরে ক্রমশ মরে যাচ্ছে। টিকলিকে সে খুবই ভালোবাসে, তাই টিকলিকে কাছে না পাওয়াটা তাকে খুবই কষ্ট দিচ্ছে। আবার সুমন যে শুভ্রা এবং মেঘনার সাথে অন্যায় করেছে তা স্বীকার করলেও কাউকে বলতে পারছিল না। ওদিকে মেঘনা বাড়ি ফিরে আদর করে টিকলির চুল বাঁধতে থাকলে তা কাছ থেকে দেখে শুভ্রা। মেঘনা মেয়েকে ঘুম পাড়ানোর জন্য পাঠালে শুভ্রা বলে, আমাদের স্কুলের ফাদারের সাথে কথা বলেছি, টিকলির জন্য এজ অরফানেজ পেয়েছি, কিন্তু সেটা এখানে নয়, দার্জিলিংয়ে। এখন তুই যদি নিতান্তই টিকলিকে হোমে রাখতে চাস, আমি নিজে গিয়ে ওখানে রেখে আসব। মেঘনা এবার টিকলিকে অরফানেজে রাখবে সেইটাতে মন টিকাতে পারছিল না। আসলে কোনো মাই তো চাইবে না যে মেয়ে বড় হোক এতিম হয়ে। তাই মেঘনা একবার বলেই ফেলে, তোমার কাছেই আসলে টিকলি ভালো থাকতো। তবে শুভ্রা বলে, আমি তোকে হেল্প করছি বলে যে তোর মেয়েকেও রাখতে পারবো এমনটা কিন্তু নয়। আমি মা হতে পারিনি, কিন্তু বুঝি আসলে মা কি জিনিস। আমি এটা করতে পারবো না। তখন মেঘনাও বলে, আমি তো শুধু কথার কথা বলেছি, চোখের জল আর বাঁধ মানছে না। ওর একমাত্র মেয়েটা আজ অনাথ হয়ে যাচ্ছে ওর চোখের সামনেই। এরপর মেঘনা বলে, তুমি অনেক ভালো দিদি, যদি পরের জন্ম হয়ে থাকে আমার যেন তোমার সাথে দেখা হয়। এইটা শুনে শুভ্রা বলে, কেন আবার তুই আমাকে ফাঁসাতে চাস? এই কথাটার সাথে সাথেই দুজন হাসি ঠাট্টাই মেতে ওঠে। একটু সময়ের জন্য যেন মেঘলা ভুলে গিয়েছিল তার জীবনের আয়ু আর বেশি দিন নেই। পরদিন রঞ্জন মেঘনাকে নিয়ে নৌকায় করে মাঝ নদীতে আসে। এটা মেঘনার শেষ ইচ্ছে ছিল। রঞ্জন তা পূরণ করায় মেঘনা রঞ্জনকে ধন্যবাদ দেয়। দুজন এখানে অনেক গল্প করে। গল্পের মধ্যেই সুমনের মেডিকেল রিপোর্টটা আর নিজের লেখা একটা চিঠি রঞ্জনকে দেয় মেঘনা। এরপর বলে, এখানে সুমনের মেডিকেল রিপোর্ট আছে, যেটা দিদি আর আমি বাদে এখন তুই জানলি। তিতলি কাস্টাডিতে দরকার হলে এটা ব্যবহার করিস। রঞ্জন চিঠিটা পড়তে থাকলে ঠিক তখনই মাঝ নদীতে ঝাঁপ দেয় মেঘনা। রঞ্জনের চোখের সামনেই মেঘনাকে নদীতে তলিয়ে যেতে দেখে। মাঝি ভাই ঝাঁপ দিয়ে খুঁজেও মেঘনাকে আর খুঁজে পায় না। খবরটা রঞ্জন ফোন করে শুভ্রাকে জানালে শুভ্রা একদম হতবাক হয়ে যায়, কারণ টিকলি তো তার সামনেই খেলছিল। মেয়েটা জানেই না
আজকে সে কি হারিয়েছে। মুহূর্তের মধ্যেই সুমনের বাড়ির সবাই জেনে যায়। সুমন মনে করতে থাকে মেঘনার সাথে প্রথম দেখার দিনগুলো। সুকান্ত টিকলিকে ধরে কাঁদতে থাকে। ডুবুরিরা মেঘনার লাশ উদ্ধার করে নিয়ে এসে মর্গে নিয়ে যেতে থাকলে সুমন সেখানে এসে টিকলিকে খুঁজতে থাকে। আবার মেঘনার লাশ দেখেও আহাজারি করে। সেই সময় রঞ্জন মেঘনার দেওয়া লাস্ট চিঠিটা শুভ্রাকে দেয়। চিঠিটা শুভ্রার জন্যই ছিল। চিঠিটা পড়েই সে ইমোশনাল হয়, কারণ মেঘনা টিকলির কাস্টাডিটা তার হাতেই দিয়ে গেছে। রাত্রে টিকলি শুভ্রাকে বলে, আমার মা কোথায়? মা কি মরে গেছে? তোমরা সবাই এত কাঁদছ কেন? আমি আমার মায়ের কাছে যাব। শুভ্রা এখন কি বলে টিকলিকে সান্ত্বনা দেবে তা কিছুতেই বুঝতে পারে না। শুভ্রাও তখন টিকলিকে জড়িয়ে ধরে কাঁদে। মাকে কাছে না পেয়ে টিকলির জ্বরও চলে আসে। তাই শুভ্রা মধুজা মিলে টিকলিকে জলপট্টি দিতে থাকে। একসময় টিকলি ঘুমিয়ে পড়ে। এরপরে রঞ্জন এসে শুভ্রাকে বলে, আমি বিরাট ধর্মসংকটে পড়েছি। একদিকে সুমনবাবু আর অন্যদিকে মেঘনার শেষ ইচ্ছে। শুভ্রা বলে, আমাদের খুব পার্শিয়ালি একটা ডিসিশন নিতে হবে। ওকে অনাথ ট্যাগ দিয়ে সুমনের কাছ থেকে সরিয়ে নেওয়ার পেছনে মেঘনার প্রতিশোধ থাকতে পারে, কিন্তু টিকলির ভালো থাকাটা তো আমাদের দেখতে হবে না। মা নেই, বাবা নেই, বেচারির তো জ্বর চলে এসেছে। অরফানে একা থাকতে পারবে না ও। এরপর শুভ্রা জিজ্ঞেস করে, মেঘনার কবরের কি হলো? হ্যাঁ, মেঘনা তো বাংলাদেশি মুসলিম ছিল, তাই যেন তাকে কবর দেওয়া হয় সেটাও বলেছিল। রঞ্জন তাই বলে, এক মুসলিম ফ্রেন্ডের সাথে এ বিষয়ে কথা হয়েছে, কিন্তু পোস্টমর্টম বোধহয় সকাল 11টার আগে শেষ হবে না। এসব কথার মধ্যেই টিকলি এসে শুভ্রাকে বলে সে বাবার কাছে যেতে চায়। হঠাৎ করে টিকলির থেকে সবাই বাবার কথা শুনে ইমোশনাল হয়। এদিকে সুমন তার দুই ভাইকে বলে সে শুভ্রা এবং মেঘনা দুজনের উপরেই অনেক অন্যায় করেছে। সব দোষই আসলে তার। স্বীকার করে নেয় যে সে বাবা হতে পারবে না, এমনকি টিকলিও তার মেয়ে নয়। কিন্তু এটাও বলে টিকলিকে সে যতটা বেশি ভালোবাসে তার কেউই তাকে বাসতে পারবে না। সুমনের কথাগুলো শুনে বড় ভাই রাগ দেখিয়ে চলে গেলেও সুকান্ত সেখানে বলে টিকলি ভালো আছে। টিকলি এখন আছে শুভ্রা মেজর কাছে। অনেকদিন ধরেই মেঘনা এবং টিকলি শুভ্রা মেজর কাছেই আছে। আজকে তোমার আরও একটা ব্যাপার জানা উচিত। তুমি যখন কোমায় ছিলে তখন তোমার অসুস্থতার সব কিছুই দেখেছিল শুভ্রা মেজ। মেঘনা তোমাকে এসব জানায়নি, কারণ শুভ্রা তা বলতে নিষেধ করেছিল। এত সব কিছু জেনে সুমন একদম নিশ্চুপ হয়ে যায়। পরের দিন ভোর 5টায় সুমন চলে আসে শুভ্রার বাড়িতে। ঘরের ভেতরে ঢুকে টিকলিকে ঘুমাতে দেখতে পায়। টিকলির কাছেই যাবে এমন সময় রুমের ভেতর থেকে শুভ্রা সামনে এসে বলে, সারা রাত অনেক জ্বর ছিল, ঘুমাতে পারেনি, একটু আগে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, এখন আর ডিস্টার্ব করো না। সুমন বলে, আমি নিশ্চিন্ত ছিলাম যে টিকলি তোমার কাছে আছে, সুকান্ত আমাকে বলেছে। তখন শুভ্রা বলে, টিকলি আমার কাছে থাকবে না, টিকলি দার্জিলিংয়ের হোমে চলে যাবে। মেঘনা চেয়েছিল, তাই আমি ওদেরকে আমার বাড়িতে ভাড়া থাকতে দিয়েছিলাম, আর এখন মেঘনার ইচ্ছেতেই টিকলিকে অরফানেজে রেখে আসব। এসব শুনে সুমন বলে, টিকলি তো অনাথ নয়, এটা করো না প্লিজ। টিকলি ছাড়া আমি থাকবো কি করে? আচ্ছা, আমি ওকে দত্তক নেব। সুমন দত্তকের কথা বলতেই শুভ্রা বলে, এখন তুমি দত্তক নিতে চাচ্ছ কেন? তুমি কিনা গোপনে অন্যের সন্তানকে নিজের বলে চালিয়ে গেলে শুধুমাত্র দত্তক নেবে না বলে, আর এইটা তুমি করে এসেছ তোমার অক্ষমতাকে ঢাকতে। কতবার আমি বলেছিলাম আমাদের বাচ্চা হয় না তো কি হয়েছে, আমরা একটা বাচ্চা দত্তক নেই, কিন্তু তোমার ইগো, তোমার জেদ, এসবের জন্যই তুমি বাচ্চা দত্তক নিলে না। দত্তক নিলে সবাই জেনে যেত যে তোমার অক্ষমতাটা, তাই পরিবারের কাছে, বন্ধুদের কাছে আমাকেই অক্ষম প্রমাণিত করে এসেছ। এরপর অন্য একজনকেও ইউজ করলে ওই একই সত্যটা ঢাকতে। আবার আজকে না তুমি দত্তক নিতে চাচ্ছ। সুমন এরপর অনুনয় বিনয় করে শুভ্রাকে বলে, আবারও আমরা টিকলির জন্য একসাথে থাকতে পারি না? শুভ্রা তখন জানাই, আবারও নিজের স্বার্থ দেখছ? আমার মান সম্মান বিসর্জন দিয়ে আমি একটা অন্যের বাচ্চার জন্য তোমার সাথে আবার থাকবো কেন? আমি আর কারো অর্ধাঙ্গিনী হয়ে থাকতে চাই না। এই বাড়িতে আমি একজন পূর্ণাঙ্গী মহিলা, কারোর অর্ধেক নই। সুমন অনেক চেষ্টা করেও শুভ্রার মন গলাতে পারে না। শুভ্রা চা নিতে গেলে সুমন মেঘনার লেখা শেষ চিঠিটা দেখে পড়তে থাকে। চিঠিতে মেঘনা শুভ্রাকে বলেছিল, অনেক ভেবে আর কারোর উপরই ভরসা পেলাম না, তাই টিকলির গার্ডিয়ানশিপটা আমি তোমাকেই দিয়ে গেলাম তোমার অনুমতি ছাড়াই। তুমি রাজি হলে কিনা সেটা জানার জন্য আর অপেক্ষা করতে পারলাম না। আমি তো একদিন চলেই যেতাম, তাই আগেই গেলাম। ভালো থেকো। এরপর সকাল সকাল মেঘনাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয় কবরস্থানে। সেখানে মেঘনার মুখ খুলে টিকলিকে শেষবারের মতো দেখানো হয়। ছোট্ট টিকলি শেষবারের মতো মাকে দেখে হাউ মাউ করে কাঁদতে থাকে, যা দেখে সবাই কাঁদতে বাধ্য হয়। একটু পর সেখানে আসে সুমনও। সুমন আসতেই শুভ্রা মেঘনার মুখ ঢেকে দেয়। এরপর মেঘনাকে কবর দেওয়া হয়।
সুমন ইমোশনাল হয়েই মেঘনাকে শেষ বিদায় জানায়। পরের দিন সকালে সুমন পরিবারের সবাইকে বলে, আমি আর এই বাড়িতে থাকতে চাই না, একটা ভালো ভাড়া বাড়ি পেয়েছি, আমি সেখানেই যাচ্ছি। সুমন সুকান্তকে বলে, আমার ঘরটাতে আজ থেকে তুই তোর বউ নিয়েই থাকিস, অ্যাটলিস্ট কোনো হ্যাপি কাপল সেই ঘরটাতে অন্তত থাকুক। সুমনের এই কথাতে সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। সুমন ব্যাগপত্র নিয়ে এরপর আসে শুভ্রার বাড়িতে। উপরের তালা ভাড়া নেওয়ার জন্য সুমন শুভ্রাকে 2 মাসের অগ্রিম ভাড়াও দেয়। এরপর বলে, এবার অন্তত আমার মেয়েকে দেখতে পারি তো নাকি? টিকলি তখন খাবার খাচ্ছিল। শুভ্রা এসে টিকলিকে বলে, তোমার জ্বরের কথা শুনে বাবা তোমার সাথে দেখা করতে এসেছে, দ্রুত খাবার শেষ করো। বাবার আসার কথা শুনে টিকলি খুশি হয়। শুভ্রা উপরতলার চাবি এসে সুমনের হাতে দেয়। সুমন বলে, টিকলি কোথায়? শুভ্রা বলে, তুমি উপরতলায় যাও, টিকলি সেখানে একটু পরেই আসছে। সুমন আপন মনে শুভ্রার কথা মেনে নেয়। আর এখানেই শেষ হয় আজও অর্ধাঙ্গিনী মুভিটি। সম্পর্কের টানাপোড়েনের উপর গল্পটা বেশ সুন্দরই ছিল। প্রাক্তন এবং বর্তমানের মাঝে যে মধুর সম্পর্ক গড়ে উঠতে পারে তা গল্পটিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তবে মনে হচ্ছে এটার 3য় পার্টও আসতে পারে। আপনাদের কাছে কি মনে হয়, 3য় পার্ট আসা কি খুব জরুরি? জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।